হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের আশেপাশে যে সমস্ত 16-17 বছর বয়সী বাচ্চা রয়েছে বা আপনাদের নিজেদেরই যখন 16-17 বছর বয়স ছিল তখন আপনাদের সবচেয়ে বড় স্বপ্ন কী ছিল, আর বর্তমানে কি আপনারা নিজেদের সেই স্বপ্নটাকে পূরণ করতে পেরেছেন? আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই বয়সী বাচ্চাদেরকে ছোট মানুষ মনে করে তাদের কথায় খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু আজ আমি থাইল্যান্ডের এমন একজন 16 বছর বয়সী বাচ্চা ছেলের গল্প বলবো, যে কারো কাছ থেকে কোনো রকম সাহায্য না নিয়ে সম্পূর্ণ নিজের চেষ্টাতেই মাত্র 3 বছরের মধ্যেই নিজের একটা কোম্পানি তৈরি করে সেখান থেকে কোটি টাকার মালিক হয়ে ওঠে। আর সেই বাচ্চা ছেলেটার জীবনের সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য বিলিয়নিয়ার। 2011 সালে মুক্তি পাওয়া এই থাইল্যান্ডের সিনেমার IMDb রেটিং 7.6। তো গল্পটা শুরু হয় 2004 সালে থাইল্যান্ড থেকে। সেখানেই আমরা টব নামের 19 বছর বয়সী এই ছেলেটাকে দেখতে পাই। ও এখন থাইল্যান্ডের খুবই বড় একটা ব্যাংকে গিয়ে সেখানকার ম্যানেজারকে বলে, আমি নিজের একটা ফ্যাক্টরি তৈরি করতে চাই, আর তার জন্য আমি 10 মিলিয়ন ভাট লোন নিতে চাই। ভাট হলো থাইল্যান্ডের কারেন্সি। একটা ভাটের ভ্যালু হলো ভারতীয় টাকায় 2 টাকা 70 পয়সা আর বাংলাদেশি টাকায় 3 টাকা 76 পয়সা। এখন প্রথমের দিকে ওই ব্যাংক ম্যানেজার টবকে বাচ্চা মানুষ মনে করে ওর কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। উনি বলেন, আমাদের ব্যাংকে প্রত্যেক দিন বহু হাজার হাজার মানুষ লোনের জন্য অ্যাপ্লিকেশন করে, আর তাদের মধ্যে থেকে আমরা খুবই অল্প কিছু মানুষকে লোন দেই। এখন তুমি আমাকে এটা বোঝানোর চেষ্টা করো, এত মানুষের মধ্যে থেকে আমি তোমার মতন একটা বাচ্চা ছেলেকে এত টাকার লোন দেবো কেন? টব বলে, এটা জানতে হলে আপনাকে আমার জীবনের ছোট্ট একটা গল্প শুনতে হবে। আর এটা বলেই ও ওই ব্যাংক ম্যানেজারকে নিজের জীবন কাহিনী শোনাতে শুরু করে। আর এখান থেকেই আমাদেরকে 3 বছর আগের একটা ঘটনা দেখানো হয়। দেখা যায় সেই সময় টবের 16 বছর বয়স ছিল, আর তখন ও একটা স্কুলে পড়তো। কিন্তু এইখানে পড়াশোনা করতে ওর একদমই ভালো লাগতো না। নিজের বেশিরভাগ ফাঁকা সময়টাই ও গেম খেলে কাটিয়ে দিত। আর এইভাবে সারাদিন ধরে গেম খেলার ফলে ওর কাছে ওই গেমের প্রচুর রেয়ার ক্যারেক্টার, রেয়ার স্কিন আর আরো অনেক রেয়ার জিনিসপত্র ছিল, যেগুলোর অনেক বেশি দাম ছিল। আর ওই রেয়ার ক্যারেক্টারগুলোকে পাওয়ার জন্য বাকি গেমাররা অনেক টাকা খরচ করতেও রাজি ছিল। এরকমভাবেই একদিন অনলাইনে গেম খেলার সময় টবের সাথে একটা অচেনা লোকের পরিচয় হয়। সেই লোকটা বলে, তোমার কাছে যে সমস্ত রেয়ার ক্যারেক্টার আছে তার মধ্যে থেকে আমার একটা ক্যারেক্টারের খুবই প্রয়োজন, ওটাকে ছাড়া আমি এই গেমটা জিততে পারছি না, আর ওই ক্যারেক্টারের জন্য আমি তোমাকে বেশ কিছু টাকা দিতেও রাজি আছি। প্রথমের দিকে টব মনে করেছিল ওই লোকটা হয়তো এর সাথে মজা করছে, কিন্তু তখনই সেই লোকটা বলে, তুমি আমাকে তোমার ব্যাংক ডিটেলস দাও, আমি এখনই তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। এটা দেখে টব একটু ঘাবড়ে যায়। এখন ও নিজের জায়গায় নিজের আঙ্কেলের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওই লোকটাকে দিয়ে দেয়। দেখা যায় পরের দিন সকালে সত্যি সত্যি ওই লোকটা ওদের ব্যাংক অ্যাকাউন্টে 500 সিঙ্গাপুরিয়ান ডলার পাঠিয়ে দিয়েছে, থাইল্যান্ডের কারেন্সিতে, যেটার ভ্যালু হলো 12,000 ভাট। প্রথমবারের জন্য এই টাকাটা হাতে পেয়ে টব খুবই খুশি হয়। গেম খেলে যে এত সহজে এত টাকা ইনকাম করা যায় সেটা ও কখনো কল্পনাও করতে পারেনি। যেহেতু ও সারাদিন ধরে গেম খেলতো, তাই ওর কাছে এই রকম ধরনের প্রচুর রেয়ার ক্যারেক্টার ছিল। এখন ও এক এক করে সেই সমস্ত ক্যারেক্টারগুলোকেই অনলাইনে বিক্রি করতে শুরু করে, আর এইভাবে খুবই অল্প সময়ের মধ্যেই ও প্রচুর লক্ষ লক্ষ টাকা কামিয়ে ফেলে। মাত্র কিছু মাসের মধ্যেই গেম খেলে ও এতটা টাকা কামিয়ে ফেলেছিল যে এখন ও মাত্র 16 বছর বয়সেই নিজের জন্য সম্পূর্ণ নতুন আর দামি একটা গাড়ি কিনে নেয়। ওর এই গাড়ি দেখে এখন ওর স্কুলের বাকি সমস্ত স্টুডেন্টরা ওকে খুবই আলাদা করে সম্মানের নজরে দেখতে শুরু করে। প্রথম দিন গাড়ি কেনার পর ও সারাদিন ধরে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়ায়, যার নাম ছিল লিন। এইভাবে সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলায় ও যখন বাড়ি ফেরে তখন ও নিজের গাড়িটাকে নিজেদের গ্যারেজের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করে। আসলে ও যে নতুন গাড়িটা কিনেছে সেই ব্যাপারে ও নিজের বাবা মাকে কিছু জানাতে চাইছিল না। কিন্তু ঘরে ঢোকার সাথে সাথেই ওর বাবা মা ওর গাড়ির ইঞ্জিনের শব্দে জেগে যায়। আর এখন হঠাৎ করে এত বড় একটা গাড়ি দেখে ওর বাবা মা খুবই অবাক হয়ে গিয়ে ওকে প্রশ্ন করে, তুমি এই গাড়ি কেনার জন্য টাকা পেলে কোথা থেকে? তুমি কি জুয়া খেলছো নাকি কোনো বেআইনি বাজে কাজ করছো? টব বলে, আমি অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করছি, আর তোমরা কেউই এই ব্যাপারে কিছুই বুঝবে না, তবে শুধু এটুকু জেনে রাখো আমি কোনো বাজে কাজ করছি না। যেটা শুনে ওর বাবা বলে, তাহলে তুমি নিজের কষ্টের এই টাকাগুলোকে বাঁচিয়ে রাখো, এগুলোকে এইভাবে খরচ করো না। আর তাছাড়া কিছুদিন পরেই তোমার স্কুলের ফাইনাল পরীক্ষা চলে আসছে, তাই তুমি অনলাইনে গেম খেলা বন্ধ করে দিয়ে একটু ভালো করে পড়াশোনা করো। ভালো রেজাল্ট না করতে পারলে তুমি কিন্তু কোনো ভালো কলেজে চান্স পাবে না। এখানে ওর বাবা মা ওকে এত বোঝালেও এখন যেন ও কারো কথাই শুনতে চাইছিল না। এখন যেন ওর মধ্যে টাকা কামানোর একটা নেশা লেগে গেছিল।
সেজন্য ওর বাবা মা ওর ঘরের থেকে চলে যাওয়ার সাথে সাথেই ও আবার অনলাইনে গেম খেলতে শুরু করে দেয়। এখানে দেখা যায় এখন ও নিজের ঘরের মধ্যে একসাথে অনেকগুলো কম্পিউটারে গেম খেলতো। এরপর আস্তে আস্তে বেশ অনেকগুলো মাস কেটে যায়। এখন টব অনলাইনে গেম খেলে বেশ অনেকটা টাকা কামাতে শুরু করেছিল। কিছুদিন পরে ও স্কুলের পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স এক্সাম দেয়, কিন্তু সারাদিন ধরে গেম খেলার জন্য এখন এই পরীক্ষাতে ও ফেল করে গেছিল। যদিও এই ফেল করার বিষয়টা নিয়ে ওর মধ্যে কোনো রকম চিন্তা ছিল না, কারণ ও মনে করেছিল ও নিজের বাকি জীবনটা হয়তো এইরকমভাবে গেম খেলে টাকা ইনকাম করেই কাটিয়ে দেবে। এই ঘটনার কিছুদিন পর মার্কেটে প্লেস্টেশন 2 নামের একটা নতুন গেমিং কনসোল লঞ্চ করে, যেটার দাম অনেক বেশি ছিল, কিন্তু টপ সেই বেশি টাকা দিয়েই সেই কনসোলটাকে কিনে নেয়। আর ওই গেমিং কনসোলের সাথে ও সিনেমা দেখার জন্য একটা ডিভিডি প্লেয়ারও কিনে নেয়। কিন্তু ও যখন এই জিনিসগুলো কিনে বাড়ি ফেরে তখন ওর বাবা ওকে বলে, আমি শুনলাম তুমি নাকি কলেজের এন্ট্রান্স এক্সামে ফেল করেছো, তাহলে এখন তো তুমি এই দেশের কোনো ভালো সরকারি কলেজে চান্স পাবে না, তাহলে তুমি নিজের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে কিভাবে? টপ বলে, আমি ঠিক করেছি আমি একটা প্রাইভেট কলেজে ভর্তি হব। এই সমস্ত কলেজে পড়ার জন্য অনেকটা টাকা খরচ করতে হয়, কিন্তু তোমাদেরকে একদমই চিন্তা করতে হবে না, আমি নিজের পড়ার খরচ নিজেই জোগাড় করে নেব। ওর এই কথাগুলো শুনে ওর বাবা মা ওর উপরে খুবই অসন্তুষ্ট হয়। ওনারা খুব ভালোভাবে বুঝতে পারেন ওর পড়াশোনা করার একটুও ইচ্ছা নেই, আর সেই বিষয়টা নিয়েই ওনারা খুবই চিন্তায় পড়ে গেছিলেন। যদিও টব ওর বাবা মার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে শুরু করে। দেখা যায় এই প্রাইভেট কলেজে পড়ার জন্য প্রতি বছরে 58,000 ভাট ফিস দিতে হবে, কিন্তু সমস্যা হলো এখন ওর ব্যাংক অ্যাকাউন্টে খুবই অল্প টাকা পড়েছিল। আসলে বিগত বেশ কিছু মাস ধরে ও গেম খেলে বেশ অনেকটা টাকা ইনকাম করলেও নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য ও সেই সমস্ত টাকাগুলোকেই খরচ করে ফেলেছিল। তাই এখন নিজের কলেজের ফিস জোগাড় করার জন্য ও আবার নতুন করে গেম খেলতে শুরু করে। কিন্তু এই গেমটা চালু করার পর ও দেখতে পায় এখন ওর গেমিং অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে টপ যেভাবে টাকার বিনিময়ে নিজের গেমিং ক্যারেক্টারগুলোকে বিক্রি করত সেটা গেম কোম্পানির নিয়মের পুরোপুরি বিরুদ্ধে ছিল, আর সেই রুল ব্রেক করার কারণেই এখন ওর গেমিং অ্যাকাউন্টটাকে পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়েছিল। এটা দেখে টপ খুবই চিন্তায় পড়ে যায়। এখন নিজের কলেজে ভর্তি হওয়ার জন্য ওর বেশ অনেকটা টাকার প্রয়োজন ছিল, এদিকে এখন ও আর গেম খেলেও টাকা ইনকাম করতে পারবে না। তাই একটু ভাবনা চিন্তা করার পর ও ঠিক করে নেয় একটু আগে ও যে দামি গেমিং কনসোলটা কিনে এনেছে এখন ও সেটাকেই ওই দোকানে ফেরত দিয়ে সেখান থেকে টাকা নিয়ে আসবে। কিন্তু দোকানে যাওয়ার পর ওই দোকানদার বলে, আমি এই গেমিং কনসোলটা ফেরত নিতে পারি, কিন্তু এর জন্য আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তুমি চাইলে আমার কাছ থেকে 50টা চাইনিজ ডিভিডি প্লেয়ার নিয়ে যেতে পারো, আমি তোমাকে সেগুলো অনেক কম দামে দিয়ে দেব। পরবর্তীকালে তুমি সেগুলোকে অনেক বেশি দামে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবে। এটা শুনে টব এখন সাথে সাথেই ওই দোকানদারের কথায় রাজি হয়ে যায়। এখন ও নিজের গাড়ি ভর্তি করে সেই সমস্ত ডিভিডি প্লেয়ার নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার পর ও দেখতে পায় এখন যে সস্তার চাইনিজ ডিভিডি প্লেয়ারগুলো নিয়ে এসেছে সেগুলো বাইরে থেকে দেখতে পুরোপুরি ভালো হলেও ভিতর থেকে একদমই ভাঙা ছিল, সেগুলোর কোনোটাই ঠিকভাবে কাজ করছিল না। এটা দেখে এখন টপ প্রচণ্ড রেগে গিয়ে ওই ডিভিডি প্লেয়ারগুলোকে ফেরত দেওয়ার জন্য আবার সেই দোকানে নিয়ে যায়। কিন্তু এখন ওই দোকানদার জানিয়ে দেয়, আমি কোনো চাইনিজ জিনিস বিক্রি করার পর সেগুলোকে আর ফেরত নেই না, এই সমস্ত সস্তার চাইনিজ জিনিসের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছুই হয় না। যেটা শুনে টপ প্রচণ্ড রেগে গিয়ে ওই দোকানদারকে খুবই উল্টোপাল্টা গালাগালি করতে শুরু করে, যেটা দেখে ওই দোকানদার টপকে মারধর করে ওই দোকান থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর ও খুবই মন খারাপ করে নিজের বাড়ি ফিরতে শুরু করে। রাস্তায় আসার পথে ও নিজের বাবাকে দেখতে পায়। এখন ও নিজের বাবাকেও নিজের গাড়িতে লিফট দেয়। রাস্তায় আসার পথে ও নিজের বাবাকে এই সমস্ত ঘটনা খুলে জানায় যে কিভাবে ওই দোকানদার ওকে বোকা বানিয়ে ওর কাছে এই সমস্ত খারাপ ডিভিডি প্লেয়ার বিক্রি করেছে। যেটা শুনে ওর বাবা বলে, বাস্তব জীবনটা না খুবই কঠিন, এখানে এত সহজে সবকিছু পাওয়া যায় না। তুমি একবার অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করেছো তার মানে এই না প্রত্যেকবার তুমি এত সহজেই টাকা পেয়ে যাবে। বাস্তব জীবনে ব্যবসা করে টাকা ইনকাম করা মোটেও সহজ ব্যাপার না। আর সেজন্যই আমি তোমাকে বারবার বলি ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি করো। আর এটা বলেই উনি টপকে বেশ কিছুটা টাকা দিয়ে বলেন, এই টাকা দিয়ে তুমি তোমার নতুন কলেজে ভর্তি হয়ে যাও আর সেখানে খুব ভালো করে পড়াশোনা করো। কিন্তু টপ বলে, না, আমি আর আপনার কাছ থেকে কোনো রকম সাহায্য নিতে চাই না, আমি নিজের পড়ার খরচ নিজেই জোগাড় করতে চাই। এই কথা বলেই ও নিজের বাবার টাকাটা ওনাকে ফিরিয়ে দেয়। এখানে টব ইগো দেখিয়ে ওর বাবাকে বারণ করে দিয়েছিল ঠিকই, কিন্তু ওর কাছে এই মুহূর্তে একটুও টাকা ছিল না। এদিকে এখন ও গেম খেলেও কোনো টাকা ইনকাম করতে পারবে না। তাই একদিন রাতে ও লুকিয়ে লুকিয়ে নিজের বাবার খুবই দামি একটা সোনার লকেট চুরি করে নেয় আর তার পরের দিন সকালে সেটাকে একটা দোকানে বিক্রি করার জন্য চলে যায়।
যদিও ওই দোকানদার খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল টব এটাকে চুরি করে এনেছে, কারণ এই জিনিসটার দাম 10 লাখ ভাটেরও বেশি ছিল। কিন্তু টব এটাকে শুধুমাত্র 1 লাখ ভাটেই বিক্রি করার জন্য রাজি হয়ে গেছিল। এখন টবকে বোকা বানিয়ে ওই দোকানদারটা খুবই অল্প টাকায় সেই দামি নেকলেসটা কিনে নেয়। এদিকে এত টাকা পেয়ে এখন টবও খুবই খুশি হয়ে যায়। এখন সেই টাকা দিয়ে ও নিজের নতুন কলেজে ভর্তি হয়ে যায়। কিন্তু এখানে ক্লাস করতে, পড়াশোনা করতে ওর একটুও ভালো লাগছিল না। সেজন্য ও নিজের বন্ধুকে একটা টেপ রেকর্ডার দিয়ে বলে, তুমি এটাতে সমস্ত প্রফেসরের লেকচারগুলোকে রেকর্ড করবে, আমি পরে রাতের বেলায় বাড়ি গিয়ে সেগুলোকে শুনে নেব। আর এই কথা বলেই ও কলেজ থেকে বাইরে বেরিয়ে নিজের গার্লফ্রেন্ড লিনের সঙ্গে দেখা করার জন্য চলে যায়। কিন্তু লিন জানায় ওর এখন ক্লাস রয়েছে, তাই ও টবের সাথে বেশি সময় কাটাতে পারবে না। সেজন্য টব এখন একা একাই নিজের গাড়ি নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর ওর প্রচণ্ড জোরে খিদে পেয়ে যায়। তাই ও খাবার খাওয়ার জন্য একটা বড় মার্কেটে চলে আসে। এই মার্কেটের মধ্যেই একটা বিশাল বড় ট্রেড ফেয়ার বা বাণিজ্যিক মেলা চলছিল, যেখানে এশিয়ার বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি থেকে স্টল দেওয়া হয়েছিল। আর এখানে এমন অনেক কোম্পানি ছিল যারা অটোমেটিক রান্নার মেশিন তৈরি করত। এখন টপ চারিদিকে ঘুরে ঘুরে এই সমস্ত স্টলের সমস্ত মেশিনগুলোকে দেখতে শুরু করে। কোনো মেশিন থেকে অটোমেটিক মিষ্টি তৈরি করা হতো, কোনোটা থেকে কেক, আবার কোনোটা থেকে পাউরুটি। এই সমস্ত নতুন আর আধুনিক মেশিন দেখে ওর খুবই ভালো লাগছিল। এইভাবে চারিদিকে ঘোরাঘুরি করতে করতে ও একটা চেস্টনাট তৈরি করার মেশিন দেখতে পায়। চেস্টনাট হলো একটা বিশেষ ধরনের বাদাম, যেটাকে থাইল্যান্ডের লোকজন খুবই পছন্দ করে। এখন এই দোকানদারটা জানায়, আমাদের এই চেস্টনাট তৈরির মেশিনটাকে আমরা জাপান থেকে নিয়ে এসেছি। পুরো থাইল্যান্ডের মধ্যে এখনো কোথাও এইরকম ধরনের কোনো মেশিন নেই। এই মেশিনটা টবের এতটাই পছন্দ হয় যে ও সঙ্গে সঙ্গে নিজের জন্য একটা মেশিন কিনে নিয়ে বাড়ি চলে আসে। আসলে নিজের বাবার সেই লকেটটা বিক্রি করে ওর কাছে বাকি যে টাকাটা ছিল সেগুলো দিয়েই এখন ও এই মেশিনটা কিনে নিয়েছিল। যদিও ওর এই কাজের জন্য ওর বাবা মা ওর উপরে খুবই রেগে গিয়ে ওকে আরো বকাবকি করতে শুরু করে, কিন্তু বরাবরের মতোই টব ওনাদের কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এখন ও এই মেশিনটা কিনেছিল ঠিকই, কিন্তু ওই চেস্টনাটগুলোকে কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে ওর কোনো রকম ধারণা ছিল না। সেজন্য পরের দিন সকালে ও ওদের শহরের সমস্ত দোকানে দোকানে ঘুরতে শুরু করে। সেখানে ও সমস্ত দোকানদারের কাছ থেকে এগুলো জানার চেষ্টা করে কিভাবে ভালো আর খারাপ বাদাম বাছাই করতে হয়, আর তারপর এই বাদামগুলোকে কতটা টেম্পারেচারে কতক্ষণ ধরে আর কিভাবে রোস্ট করতে হয়, এমনকি এগুলোর জন্য একটা বিশেষ ধরনের মিষ্টি তেল ব্যবহার করা হয়। এখন ও সমস্ত দোকানদারের কাছ থেকে সেই তেলটাকে তৈরি করার রেসিপিও জেনে নেয়। এরপর বাড়ি ফিরে ওই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করে ও নিজের সেই নতুন মেশিনে চেস্টনাট তৈরি করতে শুরু করে। যদিও প্রথমের দিকে ও বেশ কিছু ভুল করে ফেলছিল, কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুলগুলোকে শুধরিয়ে ভালোভাবে কাজ করা শিখে যায়। এখন ও নিজের এই সমস্ত চেস্টনাটগুলো বানিয়ে নিজের বাবা, মা আর আঙ্কেলকে ট্রাই করতে বলে। প্রথমবার খাওয়ার পর সবাই জানায় সেগুলো খুবই ভালো হয়েছে, একদমই দোকানের মতন টেস্ট আসছে, যেগুলো শুনে ও খুবই খুশি হয়। এরপর ও ওদের শহরের একটা বড় শপিং মলে একটা জায়গা ভাড়া নেয়, আর সেখানে নিজের এই মেশিন বসিয়ে নিজের চেস্টনাটের দোকান শুরু করে দেয়। ও যখন কলেজে যেত তখন ওর আঙ্কেল ওর এই দোকানটা সামলাতো, কিন্তু ক্লাসের মধ্যে ওর কখনোই একটুও মন বসত না। ওর মাথার মধ্যে সবসময় নিজের এই নতুন দোকানের চিন্তাই চলত। এখন টব নিজের এই নতুন দোকানটা চালু করার বেশ কিছুদিন পরেও ওর দোকানে 1 টাকারও জিনিসপত্র বিক্রি হয় না, যেটা দেখে ও খুবই চিন্তায় পড়ে গেছিল। কাস্টমারদেরকে ডেকে আনার জন্য ও বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করে, কিন্তু কোনো কিছুতেই কোনো রকম লাভ হয় না। অথচ ওর আশেপাশে থাকা বাকি দোকানের জিনিসপত্র খুব ভালোভাবেই বিক্রি হতো। ও বুঝতে পারে ওকে সঠিক জায়গায় নিজের দোকানটা খুলতে হবে। এখন ওর দোকানটা ওই শপিং মলের একদম ভিতরে ছিল, যেখানে আশেপাশে কোথাও কোনো খাবারের দোকান ছিল না। এখন ও নিজের দোকানটাকে ওখান থেকে তুলে শপিং মলের একদম এন্ট্রান্সে খুলতে চাইছিল, যেখানে আশেপাশে আরও অনেক খাবারের দোকান ছিল। এই জায়গায় একসাথে অনেক খাবারের দোকান থাকার কারণে অতিরিক্ত খাবারের গন্ধে মানুষ এখান থেকে বেশি বেশি জিনিস কেনাকাটা করে। এখন টব বেশ অনেকটা বেশি টাকা দিয়ে ওই শপিং মলে ঢোকার মুখেই একটা দামি জায়গা ভাড়া নিয়ে নেয়। কিন্তু এখানে নতুন করে দোকান শুরু করার প্রথম দিনেও ওর দোকানে একটাও কাস্টমার আসছিল না, যেটা দেখে ও আরও বেশি চিন্তায় পড়ে গেছিল। এখন সকাল থেকে নিজের আঙ্কেলের সাথে ওই দোকানে বসে থাকার পর দুপুরবেলায় ও নিজের কলেজে চলে যায়, কারণ আজ ওর কলেজে ওর একটা এক্সাম ছিল। কিন্তু পরীক্ষা চলাকালীনও ওর মাথার মধ্যে সবসময় ওর দোকানের চিন্তাভাবনাই চলছিল। ও যখন নিজের দোকান নিয়ে ভাবনা চিন্তা করছিল তখনই হঠাৎ করে ওর মোবাইলে একটা কল আসে। এখন যেহেতু পরীক্ষা চলাকালীন ফোন ব্যবহার করা যায় না, তাই টব সাদা খাতা জমা দিয়েই নিজের ফোন নিয়ে ওই ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। এখানে ওর পরীক্ষার থেকেও ওর কাছে ওর ব্যবসাটা বেশি দরকারি ছিল।
এখন ফোনের মধ্যে ওর আঙ্কেল ওকে আরও 1 বস্তা নতুন চেস্টনাট নিয়ে দোকানে চলে আসতে বলে। আর দোকানে যাওয়ার পর ও দেখতে পায় সেখানে প্রচুর মানুষের ভিড় জমে গেছিল। সবাই লাইন দিয়ে ওর দোকান থেকে চেস্টনাট কিনছিল। আর এখন ওর দোকানে এত কাস্টমার আসছিল যে খুবই অল্প সময়ের মধ্যে ওর দোকানের সমস্ত জিনিস বিক্রি হয়ে যায়। এসব কিছু দেখে টপ ঠিক করে নেয় ও আরও অনেকগুলো মেশিন কিনে শহরের বাকি বড় বড় শপিং মলেও নিজের এই চেস্টনাটের দোকান খুলবে। তাহলে ও অল্প সময়ের মধ্যেই আরও অনেক বেশি টাকা কামাতে পারবে। এখন এই প্ল্যান মতন আগামী কিছুদিনের মধ্যেই ও নিজের আরও 2টো নতুন দোকান খোলে। আর সেই দোকানগুলোকে সামলানোর জন্য ও বেশ কিছু লোককে কাজে রাখে। এখন এতগুলো দোকান সামলানোর জন্য ও নিজের কলেজে যাওয়া বন্ধ করে দিয়ে নিজের বেশিরভাগ সময়টা এখানেই কাটাতো। এইভাবে আস্তে আস্তে বেশ কিছু মাস কেটে যায়। এখন ওর প্রত্যেকটা দোকানেই বেশ ভালো সেল হচ্ছিল, যেখান থেকে ও বেশ অনেকটা করে টাকা কামাতে শুরু করে। কিন্তু সবকিছু যখন খুব ভালোভাবে চলছিল তখনই একটা সমস্যা দেখা দেয়। ওদের এই মেশিন থেকে যে ধোঁয়া বেরোচ্ছিল সেই ধোঁয়ার কারণে ওদের শপিং মলের ছাদে কালো দাগ হয়ে গিয়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছিল। আর এই কারণেই সমস্ত শপিং মল থেকে ওদের দোকানগুলোকে সরিয়ে নিতে বলা হয়। কিন্তু টপ কোনোভাবেই হার মানতে চাইছিল না। ও ওই শপিং মলের ম্যানেজারদেরকে বলে, আমার কারণে এখানে যা ক্ষতি হয়েছে আমি সেই সবকিছু ঠিক করে দেব। এরপর সেই রাতে যখন শপিং মল বন্ধ হয়ে গিয়ে সেখানে লোকজন আসা বন্ধ হয়ে যায়, তখন টব নিজের মায়ের সাথে ওই মলের মধ্যে ঢুকে ওই মলের ছাদের নষ্ট হয়ে যাওয়া জায়গাটা নতুন করে রং করতে শুরু করে। কিন্তু এই কাজটা করতে ওর অনেকটা সময় লাগছিল, যে কারণে প্রথম রাতে ও সময়ের মধ্যে পুরো কাজটা শেষ করতে পারে না। সেই রাতে অর্ধেক কাজ শেষ করে টব যখন ওর মায়ের সাথে বাড়ি ফিরছিল তখন ওর মা ওকে বলে, তুমি এই দোকানের পিছনে আর খুব বেশি কষ্ট করো না, কারণ আর কিছুদিন পরেই আমি, তুমি আর তোমার বাবা, আমরা 3 জন সারা জীবনের মতন এই দেশ ছেড়ে চায়নায় চলে যাব। আসলে তোমার বাবা ব্যবসা করার জন্য ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলেন, কিন্তু এখন ওনার ব্যবসায় লস হয়ে যাওয়ার কারণে উনি আর সেই টাকাগুলোকে শোধ করতে পারছেন না। এই কথা শুনে টব ওর মায়ের ওপরে প্রচন্ড রেগে যায়। ও বলে, এত বড় একটা কথা তোমরা আমাকে আগে জানাওনি কেন? এখন তুমি আমাকে বলো বাবা ব্যাংক থেকে টোটাল কত টাকা লোন নিয়েছে? কিন্তু ওর মা ওর এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। উনি বলেন, তুমি ছোট মানুষ, তোমার এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে টব এখন আরো বেশি হতাশ হয়ে যায়। এর পরের দিন সকালেই ও নিজের বাবা মায়ের সাথে চায়না যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছে যায়। কিন্তু সেখানে ও হঠাৎ করেই ঠিক করে নেয় ওর বাবা মা এই দেশ ছেড়ে চলে গেলেও ও এখানে থেকেই নিজের ব্যবসাটাকে ভালো করে চালিয়ে যাবে। সেজন্য এখন ও নিজের বাবা মাকে বলে, আমার কলেজ শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আর মাত্র কিছু বছর বাকি আছে। যতদিন না আমার পড়াশোনা শেষ হচ্ছে ততদিন আমি এই দেশেই থাকতে চাই। একবার আমার কলেজ কমপ্লিট হয়ে গেলেই আমি চায়নায় তোমাদের কাছে চলে যাব। যদিও ওর মা ওকে কোনোভাবেই এখানে একা ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু ওর বাবা ওর এই কথায় রাজি হয়ে যায়। ওর বাবা বলে, তুমি তোমার ব্যবসাটা পুরোপুরি বন্ধ করে দিয়ে পড়াশোনাতে ভালো করে মন দাও। তোমার খরচ চালানোর জন্য আমি প্রত্যেক মাসে তোমাকে চায়না থেকে টাকা পাঠিয়ে দেব। এই কথা বলেই ওর বাবা মা ওকে এই দেশে একা রেখেই এখান থেকে চায়নায় চলে যায়। এখন টব মনে করেছিল ও নিজের এই ব্যবসা থেকে টাকা ইনকাম করে নিজের বাবার সমস্ত লোন শোধ করে দেবে। কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই সমস্ত শপিং মল থেকে ওর সমস্ত দোকানগুলোকে বের করে দেওয়া হয়। আসলে ওর ওই মেশিনের কারণে কিছুদিন পরপরই শপিং মলের ছাদে কালো দাগ হয়ে যাচ্ছিল, যেগুলোকে বারবার রং করেও ঠিক করা যাচ্ছিল না। এখন রাতারাতি নিজের সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে ও প্রচন্ড হতাশ হয়ে যায়। এসব কিছুর মধ্যেই একদিন ও লক্ষ্য করে ব্যাংকের তরফ থেকে ওদের বাড়ির বাইরে একটা নোটিশ টাঙানো হয়েছে, যে নোটিশে লেখা ছিল, যেহেতু ওর বাবা ব্যাংকের টাকা শোধ করতে পারেনি তাই আগামী কিছুদিনের মধ্যেই ব্যাংকের তরফ থেকে ওদের এই বাড়িটা দখল করে নেওয়া হবে। এটা দেখে ও আরো বেশি হতাশ হয়ে যায়। ওর জীবনের সমস্ত খারাপ ঘটনা যেন এখনই ঘটছিল। একদিন যখন ও এইরকম মন খারাপ করে রাস্তায় ঘুরছিল তখন ওর গার্লফ্রেন্ড লিন ওকে দূর থেকে দেখতে পায়। এখন লিন ওর ওপরে প্রচন্ড রেগে গিয়ে ওকে বলে, তুমি আমার সঙ্গে দেখা করা, যোগাযোগ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছো কেন? এমনকি তোমাকে কল করলেও তুমি সেটা রিসিভ করছো না। আর তাছাড়া আমি শুনলাম তুমি নাকি কলেজে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছো। তোমার আসলে কি হয়েছে বলো তো? এখানে টপ কোনো কথা না বলে চুপচাপ ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, যেটা দেখে লিন বুঝতে পারে টব এখন খুবই বড় সমস্যার মধ্যে রয়েছে। এখন টবের মন ভালো করার জন্য লিন ওর সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে লিন ওকে এক ধরনের ফ্রাইড সিউইড খেতে দেয়। লিন বলে, কিছুদিন আগেই আমি আমার ফ্যামিলির সঙ্গে চায়নায় ঘুরতে গেছিলাম আর সেখান থেকেই আমি এই খাবারটা নিয়ে এসেছি। এই খাবারটা আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই খুবই পছন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে এই খাবারটা কোথাও পাওয়া যায় না। সিউইড হলো এক ধরনের সামুদ্রিক শৈবাল,
যেটাকে চায়না, জাপান আর কোরিয়ার লোকজন বেশি পরিমাণে খেয়ে থাকে। এই জিনিসটাকে সাধারণত সুশি বানানোর কাজে ব্যবহার করা হয়, কিন্তু এখন চায়নার লোকজন এটাকে তেলে ভেজে পাঁপড়ের মতন মুচমুচে করে একটা নতুন অভিনব পদ্ধতিতে বিক্রি করছিল। এখন লিনের কাছ থেকে ওই ফ্রাইড সিউইডটা খাওয়ার পর টবের খুবই ভালো লেগে যায়। এই জিনিসটা সত্যিই খুবই সুস্বাদু আর অভিনব ছিল। এখন এটা খেতে খেতেই টবের মাথায় একটা নতুন আইডিয়া আসে। যেহেতু এর আগে ওদের দেশে এই খাবারের খুব বেশি প্রচলন ছিল না, আর তাছাড়া এর আগে এই সিউইডগুলোকে কেউ কখনো ভাজা করেও খেয়ে দেখেনি, তাই এখন টব ঠিক করে নেয় এবার থেকে ও চেস্টনাটের ব্যবসা বন্ধ করে দিয়ে এই ফ্রাইড সিউইডের ব্যবসা শুরু করবে। এর পরের দিন সকালেই টব নিজের চেস্টনাটের সমস্ত মেশিনগুলোকে বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে বেশ অনেক প্যাকেট সিউইড কিনে আনে। টব মনে করেছিল এই কাজটা করা হয়তো খুবই সহজ, কিন্তু আগামী কিছুদিন ধরে ও আর ওর আঙ্কেল মিলে যতবারই এই সিউইডগুলোকে ভাজার চেষ্টা করছিল, প্রত্যেকবারই ওদের ভাজার মধ্যে কিছু না কিছু ভুল থেকে যাচ্ছিল। কখনো সেগুলো অতিরিক্ত ভাজা হয়ে গিয়ে পুড়ে গিয়ে তিতো হয়ে যাচ্ছিল, আবার কখনো সেগুলো কাঁচা থেকে যাচ্ছিল। লিন চায়না থেকে যে সিউইডগুলো নিয়ে এসেছিল সেই ধরনের টেস্ট এরা কোনোভাবেই করতে পারছিল না। আর যেহেতু ওদের দেশে কেউই এই ব্যবসা সম্পর্কে কিছুই জানে না, তাই ওরা অন্য কারোর কাছ থেকে সাহায্যও নিতে পারছিল না। এইভাবে আগামী কিছুদিন ধরে ওরা দুজন 1 লাখ ভাটেরও বেশি দামের সিউইড নষ্ট করে ফেলে, কিন্তু এখনও ওরা এগুলোকে ভাজার সঠিক পদ্ধতি বুঝতে পারছিল না। এইভাবে আস্তে আস্তে ওদের সমস্ত টাকা শেষ হয়ে যায়, যে কারণে এখন টব নিজের সমস্ত গেমিং কম্পিউটার আর গেমিং কনসোলগুলোকে বিক্রি করে সেই টাকা দিয়েও সিউইড কিনে আনে। এক রাতে টব যখন বাইরে থেকে বাড়ি ফেরে তখন ও লক্ষ্য করে বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, আর ঘরে ঢোকার পর ও দেখতে পায় ওর আঙ্কেল ওই বৃষ্টির জলে পা পিছলে মাটিতে পড়ে গিয়ে মাথা ফেটে অজ্ঞান হয়ে গেছেন। যেটা দেখে এখন টব তাড়াতাড়ি করে নিজের আঙ্কেলকে নিয়ে হসপিটালে ভর্তি করে দেয়। এখন নিজের আঙ্কেলের জন্য ও খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিল। এর পরের দিন সকালে টব যখন বাড়িতে একা ছিল তখন ও বাকি সিউইডগুলোকে ভাজতে শুরু করে, আর এইভাবে ভাজতে ভাজতে একটা সময় ওর কাছে থাকা সমস্ত সিউইড শেষ হয়ে যায়। তখনই ও লক্ষ্য করে আগের রাতে ওর আঙ্কেল যেখানে পড়ে গেছিল তার পাশেই 1 প্যাকেট সিউইড পড়ে আছে, যেটা আগের রাতে বৃষ্টির জলে ভিজে গেছিল, কিন্তু এখন হাওয়ায় আবার অনেকটা শুকিয়ে গেছে। এখন যেহেতু ওর কাছে সমস্ত সিউইড শেষ হয়ে গেছিল, তাই ও এগুলোকেই তেলে ভাজতে শুরু করে। এখানে দেখা যায় আশ্চর্যজনকভাবে এই সিউইডগুলোর টেস্ট খুবই ভালো ছিল। লিন চায়না থেকে যে সিউইডগুলো নিয়ে এসেছিল এগুলোকেও একদম সেই রকমই খেতে লাগছিল। এখন টব খুব ভালোভাবে বুঝতে পারে এই সিউইডগুলোকে ভাজার আগে এগুলোকে হালকা জলে ভিজিয়ে শুকিয়ে নিতে হবে, তাহলেই এদের আসল টেস্টটা পাওয়া যাবে। এখন টব বাকি সিউইডগুলোকে ভেজে সেগুলোকে নিয়ে ওর আঙ্কেলের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে চলে যায়। সেখানে ও যখন নিজের আঙ্কেলকে এই খাবারগুলো খাওয়ায় তখন ওনারও এই জিনিসগুলো খুবই পছন্দ হয়। এখন যেহেতু টব এই সিউইডগুলোকে ভাজার আসল পদ্ধতি জানতে পেরেছিল, তাই কিছুদিন পরে ও সেই পুরানো শপিং মলে আবারও একটা নতুন দোকান ভাড়া নেয়। এখন ও বাড়ি থেকে ওই সিউইডগুলো ভেজে সেগুলোকে প্যাকেট করে নিয়ে এসে এখানে বিক্রি করছিল, যার ফলে এখন এই শপিং মলের লোকেদেরও আর কোনো রকম অসুবিধা হচ্ছিল না। এখন ওদের এই নতুন ব্যবসাটাও খুবই ভালো চলছিল। সমস্ত লোকজন ওদের ফ্রাইড সিউইডটাকে খুবই পছন্দ করছিল, আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে এগুলোকে কিনছিল। এখন টবের জীবনের একটাই স্বপ্ন ছিল, আগামী 1 বছরের মধ্যে ও এত টাকা কামাতে চাইছিল যাতে সেই টাকা দিয়ে ও নিজের বাবার সমস্ত লোন শোধ করে নিজের বাবা মাকে চায়না থেকে আবার এই দেশে ফিরিয়ে আনতে পারে। এইভাবে কিছুদিন পর টবের জন্মদিন চলে আসে, যে কারণে ওর বাবা মা ওকে কল করে বার্থডে উইশ করে। এখানে কথা বলতে বলতে টব ওর বাবাকে প্রশ্ন করে, তুমি ব্যাংক থেকে টোটাল কত টাকা লোন নিয়েছিলে? টব মনে করেছিল ওর বাবার লোন হয়তো 1 মিলিয়ন মানে 10 লাখ ভাট বা তার আশেপাশে হবে, কিন্তু ওর বাবা জানায় ওনার টোটাল লোন অ্যামাউন্ট হলো 40 মিলিয়ন মানে 4 কোটি ভাট, যেটা ভারতীয় টাকায় 10 কোটি 80 লক্ষ টাকা আর বাংলাদেশি টাকায় 15 কোটি 5 লক্ষ টাকার সমান। এখন এত বড় একটা অ্যামাউন্ট শুনে টব যেন কোনোভাবেই সেটাকে বিশ্বাস করতে পারছিল না। ও খুব ভালোভাবেই বুঝতে পারে ওর ওই ছোট ব্যবসা থেকে এত টাকা ইনকাম করা কোনোভাবেই সম্ভব না, যে কারণে এখন ও খুবই হতাশ হয়ে নিজের বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার পর ও দেখতে পায় এখন ওদের বাড়ির বাইরে ব্যাংকের তরফ থেকে আরও একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে, যেখানে লেখা ছিল কিছুদিন পরেই ওদের এই বাড়িটাকে নিলাম করে দেওয়া হবে। এসব কিছু দেখে ও যেন এখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। এখন ও খুবই হতাশ হয়ে নিজের কলেজের প্রফেসরদের লেকচার শুনতে শুরু করে। আসলে যেহেতু টব কখনোই ক্লাসে যেত না, তাই ও নিজের একটা বন্ধুকে একটা টেপ রেকর্ডারে এই সমস্ত ক্লাসগুলো রেকর্ড করতে বলতো, আর এখন ও সেগুলোকেই শুনছিল।
কিন্তু কিছুক্ষণ শোনার পরেই ওর ওই টেপ রেকর্ডারের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, যে কারণে এখন ও নতুন ব্যাটারি কেনার জন্য পাশের একটা দোকানে চলে যায়। এই দোকানটার নাম ছিল 7-Eleven। এটা খুবই বড় একটা কোম্পানি ছিল। পুরো পৃথিবী জুড়েই বিভিন্ন দেশে এদের অনেকগুলো করে গ্রসারি স্টোর ছিল। এখন নতুন ব্যাটারি লাগানোর পর টব আবার নিজের প্রফেসরের লেকচার শুনতে শুনতে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। এখানে ওর প্রফেসর বলছিলেন কিভাবে গ্রাম থেকে একটা ছোট ব্যবসা শুরু করে সেটাকে পুরো দেশের মধ্যে ছড়িয়ে অনেক বড় করে তোলা যায়। এখন টব লক্ষ্য করে এখানে ওর প্রফেসর ওই ব্যবসা করার জন্য যে পদ্ধতির কথা বলছিল, ওই 7-Eleven নামের দোকানের প্যাকেটেও সেই একই পদ্ধতির কথা লেখা আছে, যেটা দেখে ওর মাথায় আবারও একটা আইডিয়া আসে। ওর মনে হতে লাগে ও যদি কোনোভাবে এই 7-Eleven কোম্পানির কাছে নিজের প্রোডাক্টগুলোকে বিক্রি করতে পারে, তাহলে পুরো দেশের সমস্ত 7-Eleven স্টোরে ওর জিনিসগুলো পৌঁছে যাবে, আর তার ফলে খুবই অল্প সময়ের মধ্যে ওর ব্যবসাটাও অনেক বড় হয়ে উঠবে। এই ঘটনার পরের দিন সকালেই ও নিজের ফ্রাইড সিউইডের বেশ কিছু প্যাকেট নিয়ে 7-Eleven কোম্পানিতে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর ও দেখতে পায় ওর মতন আরও অনেক মানুষই এখানে নিজেদের প্রোডাক্ট নিয়ে এসেছিল। তারা প্রত্যেকেই এই বড় কোম্পানির সাথে ব্যবসা করতে চাইছিল। এখানে সারাদিন ধরে ওয়েট করার পর টব যখন ওই কোম্পানির ম্যানেজারের সঙ্গে দেখা করে, তখন প্রথম দেখাতেই ওই ম্যানেজার ওর এই প্রোডাক্টটাকে রিজেক্ট করে দেয়। উনি বলেন, প্রথমত তোমার এই প্রোডাক্টের প্যাকেজিং একদমই ভালো না, আর এটা সাইজেও অনেক বড়, আর এর প্রত্যেকটা প্যাকেটের দামও অনেক বেশি। সবার আগে তোমাকে নিজের এই প্রোডাক্টের প্যাকেজিং খুবই স্টাইলিশ আর অ্যাট্রাকটিভ করতে হবে, যাতে সমস্ত লোকজনের এটাকে দেখে খুবই পছন্দ হয়। সেই একই সাথে এটার প্যাকেটের সাইজ ছোট করে সেটার প্রতি প্যাকেটের দাম 10 থেকে 20 টাকার মধ্যে রাখতে হবে, যাতে যে কোনো মানুষ চাইলেই খুব সহজেই অল্প টাকা খরচ করে এটাকে কিনতে পারে। এবার টব যখন এই কোম্পানি থেকে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে, তখন ও দেখতে পায় লিন ওর বাড়ির বাইরেই ওর জন্য অপেক্ষা করছে। লিন বলে, আমি তোমার বাড়ির বাইরে ব্যাংকের নোটিশ দেখেছি। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি অনেক টাকা দেনার মধ্যে ফেসে গেছো। তবে তুমি চিন্তা করো না, যত যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়েও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। যেটা শুনে টব একটু রেগে গিয়ে বলে, তুমি কি আমার ওপরে একটুও বিশ্বাস করো না? তোমার কি মনে হয় আমি নিজের থেকে আমার এই সমস্যার সমাধান করতে পারবো না? তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, আর আজকের পর থেকে আমি তোমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না। তাই এরপর থেকে তুমি আর কখনোই আমার সাথে যোগাযোগ করো না। এই কথা বলেই টব খুবই মন খারাপ করে ওখান থেকে নিজের ঘরে চলে আসে। এদিকে লিনও ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে ওর জন্য কান্নাকাটি করছিল। আসলে যেহেতু টব এখন এত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছিল, তাই ও লিনকে নিজের সাথে আটকে রেখে ওর জীবনটা আর নষ্ট করতে চাইছিল না। এই ঘটনার কিছুদিন পর টব একটা প্যাকেজিং কোম্পানিতে গিয়ে নিজের এই প্রোডাক্টের জন্য একটা নতুন স্টাইলিশ আর ছোট সাইজের প্যাকেজ তৈরি করে, আর এরপর ও একটা বাক্সের মধ্যে নিজের এই নতুন প্যাকেট করার প্রোডাক্ট নিয়ে আবার সেই 7-Eleven কোম্পানিতে চলে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর টব জানতে পারে আজ ওই কোম্পানির ম্যানেজার খুবই ব্যস্ত আছেন, আর ওনার সঙ্গে দেখা করতে গেলে ওকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। যেটা শুনে টব ওখানে চুপচাপ বসে ওই ম্যানেজারের জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও সকাল থেকে বিকাল হয়ে গেলেও ওই ম্যানেজার ওর সঙ্গে দেখা করতে আসে না। যেটা দেখে টব মনে করে ওই ম্যানেজার হয়তো জেনে বুঝে ইচ্ছা করেই ওর সঙ্গে দেখা করতে চাইছে না। সেজন্য এখন ও খুবই হতাশ হয়ে ওখান থেকে বাড়ি ফিরে আসতে শুরু করে। আসার সময় ও ওই কোম্পানির লিফটে থাকা সিকিউরিটি গার্ডকেই নিজের সমস্ত খাবারের প্যাকেটগুলো দিয়ে দেয়। এখন টব ওই কোম্পানি থেকে বাইরে বেরিয়ে খুবই হতাশ হয়ে একটা রাস্তার পাশে বসে থাকে। ও মনে করেছিল এখন ও নিজের ব্যবসা বন্ধ করে দিয়ে চায়নায় নিজের বাবা মায়ের কাছে চলে যাবে, কিন্তু যারা চেষ্টা করে তাদের ভাগ্য বদলাতে একটুও সময় লাগে না। টব ওই লিফটের মধ্যে নিজের যে খাবারের প্যাকেটগুলো রেখে এসেছিল, এখন ওই কোম্পানির বেশ কিছু এমপ্লয়ি সেই প্যাকেটগুলোকে দেখতে পায়। এখন ওরা ওই সিকিউরিটি গার্ডের কাছ থেকে ওই খাবারের একটা প্যাকেট নিয়ে সেটাকে খুলে খেতে শুরু করে। এখানে একটুখানি খাওয়ার পর ওই খাবারটা এদের প্রত্যেকের এতটাই পছন্দ হয়ে যায় যে ওরা প্রত্যেকেই একটা করে ওই খাবারের প্যাকেট নিয়ে ওদের অফিসের ভিতরে চলে আসে। আর এখন এক এক করে ওই খাবারটা এদের অফিসের প্রত্যেকের কাছেই পৌঁছে যায়, আর সবারই টবের তৈরি করা এই ফ্রাইড সিউইডটা খুবই পছন্দ হয়। এদিকে কিছুক্ষণ পর ওই কোম্পানির ম্যানেজার যখন লিফটে করে বাড়ি ফিরছিল, তখন উনিও লিফটের মধ্যে ওই খাবারের শেষ একটা প্যাকেট দেখতে পান, আর এখন এই খাবারটা খেয়ে ওনারও খুবই পছন্দ হয়। সেজন্য পরের দিন সকালেই উনি টবকে আবার ওদের কোম্পানিতে ডেকে আনেন। উনি বলেন, তোমার এই অভিনব খাবার আমাদের কোম্পানির প্রত্যেকেরই খুবই পছন্দ হয়েছে, সেজন্য আমরা তোমার সঙ্গে ব্যবসা করতে চাই। কিছুদিন পরেই আমরা তোমার খাবার তৈরির কোম্পানিতে ইন্সপেকশনে যাব। সেখানে আমরা দেখব তোমরা সমস্ত রকম পরিষ্কার পরিচ্ছন্নতা আর হাইজেন মেনটেন করে খাবার তৈরি করছো কিনা।
একবার যদি তোমার ওই ফ্যাক্টরি আমাদের এই ইন্সপেকশনে পাশ হয়ে যায়, তাহলে তার 2 সপ্তাহের মধ্যেই আমরা তোমার কাছ থেকে 72,000 প্যাকেট খাবার নেব, যেগুলোকে আমরা পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের 3,000 ব্রাঞ্চে পৌঁছে দেব। এই কথা শুনে টব একদিকে যেমন খুশি হয়, অন্যদিকে আবার ও খুবই চিন্তায় পড়ে যায়। কারণ সমস্যা হলো, ওর কাছে এই খাবার তৈরি করার জন্য আলাদা কোনো ফ্যাক্টরি নেই। ও আর ওর আঙ্কেল মিলে নিজেদের বাড়িতেই এই জিনিসগুলোকে তৈরি করে, কিন্তু এখন ওদেরকে নিজেদের এই কোম্পানির জন্য একটা ফ্যাক্টরি তৈরি করতে হবে। আর এখন সেই ফ্যাক্টরি তৈরি করার জন্যই ও ব্যাংকে লোন নেওয়ার জন্য চলে যায়। আর এই দৃশ্যটাই আমরা একদম এই গল্পের শুরুতে দেখেছিলাম। এখন টবের পুরো গল্প শোনার পর ওই ব্যাংক ম্যানেজার বলেন, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে, আমার মন চাইছে আমি তোমাকে লোন দিয়ে দেই, কিন্তু ব্যাংকের নিয়ম অনুযায়ী আমি এই কাজটা করতে পারবো না, কারণ তোমার বয়স মাত্র 19 বছর, তুমি এখনো গ্র্যাজুয়েশনও কমপ্লিট করোনি। এদিকে তোমার বাবাও অনেক টাকা লোন নিয়ে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন তোমাদের বাড়িটাও অন্য ব্যাংকের কাছে বন্ধক আছে। এই অবস্থায় তোমাকে কোনো রকম লোন দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই কথা শুনে টব খুবই হতাশ হয়ে গেলেও ও কোনোভাবেই হার মানতে চাইছিল না। এখন ও নিজের পছন্দের গাড়িটা বিক্রি করে দেয়। তারপর সেই টাকা দিয়ে ও একটা ছোট্ট দোকান ঘর ভাড়া নেয়। এরপর ও আর ওর আঙ্কেল মিলে এই জায়গাটাকে রং করে এখানেই নিজেদের নতুন ফ্যাক্টরি তৈরি করে। এখানে ও কোনো অটোমেটিক মেশিন না কিনে বেশ কিছু লোকজনকে ওই সিউইড ভাজার কাজে রেখে দেয়, যার ফলে এখন ওর খরচ অনেকটা কমে গেছিল। এখন ওর ফ্যাক্টরিটা চালু হয়ে যাওয়ার পর সেই 7-Eleven কোম্পানির ম্যানেজার সেটাকে ইন্সপেকশন করার জন্য চলে আসেন। এখন এই পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখার পর ওই ম্যানেজার বলেন, তোমার এই ফ্যাক্টরিতে অনেক বেশ কিছু সমস্যা আছে, তুমি সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নিও। আর এখন আমরা তোমার এই ফ্যাক্টরির সমস্ত জিনিসের একটা রিপোর্ট তৈরি করে নিয়েছি, আর আগামী 2-3 দিনের মধ্যেই আমরা তোমাকে এই টেস্টের রেজাল্ট জানিয়ে দেব। এই ঘটনার কিছুদিন পর 7-Eleven কোম্পানির তরফ থেকে টবকে জানানো হয় ওর ফ্যাক্টরিটা ওদের ওই টেস্টে পাশ করে গেছে, যেটা দেখে ও প্রচণ্ড খুশি হয়। অবশেষে এতদিন ধরে চেষ্টা করার পর ও নিজের কষ্টের ফল পেয়েছিল। এরপর আগামী বেশ কিছুদিন ধরে ওরা সবাই মিলে দিনরাত ধরে ওই সিউইডের 72,000 প্যাকেট তৈরি করার চেষ্টা করে। এইভাবে একটানা 4-5 দিন ধরে না ঘুমিয়ে টব সেই 72,000 খাবারের প্যাকেট তৈরি করে সেগুলোকে ভালো করে প্যাক করে একটা ট্রাকে লোড করে নেয়। এখন ওরা এই জিনিসগুলোকে ডেলিভারি করার জন্য পুরোপুরি রেডি ছিল। এখান থেকে বেরোনোর আগে টব খুবই খুশি হয়ে ওর আঙ্কেলকে জড়িয়ে ধরে বলে, আপনি না থাকলে আমি কখনোই এত দূরে আসতে পারতাম না, আর নিজের এই স্বপ্নটাকে কখনোই পূরণ করতে পারতাম না। যেখানে আমার বাবা মা বন্ধুবান্ধব গার্লফ্রেন্ড কেউই আমাকে বিশ্বাস করেনি, সেখানে আপনি প্রথম থেকেই আমাকে বিশ্বাস করে আমার পাশে ছিলেন। এই কথা বলেই ও নিজের আঙ্কেলকে বিদায় জানিয়ে ওই খাবারের ট্রাকটা নিয়ে বেরিয়ে পড়ে। এবার 7-Eleven কোম্পানির গোডাউনে পৌঁছানোর পর জানা যায় টবের এখানে যখন আসার কথা ছিল তার থেকে ও 1 ঘন্টা দেরি করে এসেছে, যে কারণে এখন ওই গোডাউনের ম্যানেজার ওর এই জিনিসগুলোকে নিতে চাইছিল না। তখন টব ওনার হাতে পায়ে ধরে ওনার কাছে অনুরোধ করতে শুরু করে। ও বলে, আমরা সবাই মিলে বিগত 4-5 দিন ধরে না ঘুমিয়ে একটানা কাজ করে যাচ্ছি, আর এখন কাজ শেষ হওয়ার সাথে সাথেই আমি এখানে চলে এসেছি, আমি ইচ্ছা করে দেরি করিনি। এখানে এই কথাগুলো বলতে বলতেই টবের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে, যেটা দেখে এখন ওই ম্যানেজার অবশেষে টবের জিনিসগুলোকে ভিতরে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর টব নিজের বাবাকে কল করে বলে, তুমি আর মা আবার দেশে ফিরে আসতে পারো, আমি সবকিছু ঠিক করে দিয়েছি। এই কথাটা বলতে বলতেই খুশিতে ওর চোখে জল চলে আসে। ওদিকে ফোনের ওপার থেকে টবের বাবাও ওর কথা শুনে কাঁদতে শুরু করেন। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় টবের তৈরি এই নতুন অভিনব খাবারটা পুরো দেশের সমস্ত মানুষের খুবই পছন্দ হয়েছিল। এরপর আগামী 2 বছর ধরে 7-Eleven কোম্পানির সাথে ব্যবসা করার পর ব্যাংকের কাছে টবের বাবার 40 মিলিয়ন ভাটের যে লোন ছিল, টব সেই সমস্ত টাকা শোধ করে দেয়। আর এই সিনেমাটা যখন মুক্তি পায় তখনও অবধিও টব নিজের বাবা মায়ের সাথে নিজেদের সেই পুরনো বাড়িতেই থাকত, যেটাকে একটা সময় ব্যাংকের লোকজন নিলাম করতে চেয়েছিল। একটা সময় যে ব্যাংক থেকে টবকে লোন দেওয়া হয়নি, এখন ও সেই ব্যাংক থেকেই 400 মিলিয়ন ভাটের লোন নিয়ে নিজের কোম্পানিটাকে আরো অনেক বড় করে তোলে। বর্তমানে ওর কোম্পানিতে 2500 এমপ্লয়ি কাজ করে, আর এখন ও পুরো পৃথিবীর 27টা আলাদা আলাদা দেশের বড় বড় দোকানে নিজের এই ফ্রাইড সিউইডগুলোকে বিক্রি করে। এমনকি পরবর্তীকালে ও সাউথ কোরিয়াতে নিজস্ব একটা সিউইডের ফার্মও তৈরি করে নেয়। এই সিনেমাটা মুক্তি পাওয়ার আগে অর্থাৎ 2010 সালে টবের বয়স ছিল 26 বছর, আর সেই বছর ওর কোম্পানির টোটাল রেভিনিউ ছিল 1500 মিলিয়ন ভাট। সেটা আপনার দেশের টাকায় কত হয় আপনি হিসাব করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখানেই টবের জীবনের এই সত্যি কাহিনীটা শেষ হয়। এই গল্প থেকে আপনি কি শিখলেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।
এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো রকম মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা পছন্দ হলে এটাকে একটা লাইক করতে পারেন, আর অপছন্দ হলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন অন্য একটা ভিডিও নিয়ে।